হ্যালো ফ্রেন্ডস, ড্রামায় একটি মেয়েকে বিবিকে দেখানো হচ্ছে। বিবি বলে যে তার ফিয়ন্সি মিস্টার শ্যাং, যিনি ফু ফ্যামিলির সদস্য, এবং সে একটি পার্টিতে বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। বিবি বলে যে এই পার্টি মিস্টার ফিয়াং এর জন্য স্বাগত অনুষ্ঠানে আয়োজিত হয়েছে এবং তার ফিয়ন্সি শ্যাং চায় যে আজকে পারফরমেন্স খুব ভালো হওয়া উচিত, যাতে তার মামার ভালো লাগে। কিন্তু আমি জানি শ্যাং আমার বিষয়ে একদম সতর্ক নয়, সে আমাকে ঠকাচ্ছে। অন্যদিকে আমাদের পরিবারের প্রধান মিস্টার ফোয়াংকে দেখানো হয়। তিনি তার লোকজনের সাথে সে পার্টিতে আসেন। মিস্টার ফোয়ান আসতে শান্তভাবে সঙ্গীত শুনছিলেন। শ্যাং তাদের কাছে আসে এবং বলে, আঙ্কেল, এটি আপনার ফিয়ন্সি বিবি। আজ আমি বিশেষভাবে তাকে এখানে রাখি যাতে সে আপনার সাথে পারফরমেন্স করতে পারে। গানটা কি আপনার ভালো লেগেছে? মিস্টার ফোয়ান তার আঙ্গুল ইশারা দিয়ে নাড়াচ্ছিলেন। ঠিক তখনই তিনি আঙ্গুল তুললেন। বিবির বাদ্যযন্ত্র তার ভেঙে যায়। এটা থেকে সবাই খুব অবাক হয়। এটা হওয়া উচিত ছিল না। এমন ইভেন্টে তার ভেঙে গেলে সে দুর্ভাগ্য লক্ষণ। মনে হচ্ছে বিবি এটা ইচ্ছাকৃতভাবে করেছে, যদিও শ্যাং তার লোকদেরকে বিবিকে ধরতে বলেছিল। শ্যাং বলে এটা সে ইচ্ছাকৃতভাবে করেছে। আজ আমি তাকে শাস্তি দিব। মিস্টার ফোয়াং শ্যাংকে বলে, তুমি তোমার ফিয়ন্সির সাথে এমন আচরণ করছো। এরপর তিনি সেখান থেকে চলে যান। শ্যাংও তাদের পিছনে যায়। কিছু লোক বিবিকে ধরে মাস্টার ফোয়ানের কাছে নিয়ে আসে। বিবি মিস্টার ফোয়ানের সাথে কথা বলে না, কিন্তু সে সেখান থেকে পালাতে চায় এবং মিস্টার ফোয়ানের সাথে ধাক্কা খায়। মিস্টার ফোয়ান চুপচাপ চলে যান। কিছু সময় পরের দৃশ্য দেখানো হয়। মিস্টার ফোয়ান বাইরে আসেন এবং তার পকেটে বিবি কিছু রেখেছিল। মিস্টার ফোয়ান তা বের করে রাখে এবং অবাক হয়। অন্যদিকে শ্যাংকে দেখা যায় সে একটি মেয়ের সাথে রোমান্স করছে। সে মেয়ে বলে, এটা করো না, বিবি তোমার ফিয়ন্সি, সে কষ্ট পাবে। ঠিক তখন বিবি সেখানে এসে যায়। শ্যাং তার দিকে তাকিয়ে থাকে এবং বলে, সে কষ্ট পাবে কিভাবে? আমি ইতিমধ্যে তার মায়ের চিকিৎসা করাচ্ছি এবং সেখান থেকে কোথাও যেতে পারবে না। তার কাছে তো 1 টাকাও নেই, তাই সে কিছু বলার অধিকার রাখে না। বিবি এটা শুনে খুব কষ্ট পায়। বিবি বলে, যদি আমার আঙ্কেল এটা জানতে পারে তাহলে তিনি রেগে যাবে। শ্যাং তখন বলে, তুমি আমার আঙ্কেলের কাছে যাও, যাতে তাতে মনোযোগ দিতে পারো। ঠিক তখন একটি স্ট্যান্ড আসে। বিবিকে একটি বক্স দেয় এবং বলে যে এটি মিস্টার ফোয়াং পাঠিয়েছে। বেবি বক্সটা খুলে দেখে সেখানে সে প্যান্টি রয়েছে, যা বেবি মিস্টার ফোয়াংকে দিয়েছিল। অন্যদিকে শ্যাং বলে, আমার আঙ্কেল তোমাকে ডেকেছেন, তুমি বুঝছো না? এরপর বিবি চায় ট্রেনে মিস্টার ফোয়াং এর কাছে যায়। মিস্টার ফোয়াং তার বই পড়ছিলেন। বিবি বলে, কাউকে নিজের কাছে ডাকার জন্য এটা খুবই ভালো উপায়। এরপর সে মিস্টার ফোয়াং এর জন্য চা বানায়। বিবি জিজ্ঞেস করে, আপনি গ্রিন টি নেবেন নাকি হোয়াইট টি? মিস্টার ফোয়ান বলে, যে যা তোমার ভালো লাগে সেটাই বানাও। বিবি বলে, গ্রিন টি একটু স্ট্রং হয় আর হোয়াইট টি একটু সফট। এরপর সে চা বানিয়ে মিস্টার ফোয়াংকে দেয় এবং তার হাত লাগায়। মিস্টার ফোয়াং বলে, তুমি খুবই সাহসী, তুমি কি সবাইকে এভাবে প্রলুব্ধ করো? বিবি বলে, না, আমি কেবল তাদেরকে করি যারা প্রয়োজন। ঠিক তখনই শ্যাং সেখানে আসে এবং বিবিকে ডেকে আনে। বিবি বলে, আমি তোমার সঙ্গে আবার দেখা করতে আসবো। এটা বলে বিবি সেখান থেকে চলে যায়। শ্যাং বাইরের আগে তাকে ডাকছে। শ্যাং বলে, বলো, আমার আঙ্কেল কি বলেছে? বিবি বলে, কিছু না, আমার মনে হয় তিনি খুবই রাগান্বিত। পরের দৃশ্য আমাদের বাইরে দেখানো হয়, যেখানে তারা কাঠ খেলার জন্য যায়। শ্যাং বিবির সাথে সেখানে যায়। তার বন্ধুরা তাকে দেখে বলে, তোমার ফিয়ন্সিকে তো অনেক ভালো দেখায়, কিন্তু সে পুরনো স্টাইলে চুল বানিয়েছে। শ্যাং বলে, এত বড় কথা কি, এখনই চুল খুলে দিচ্ছি। সে এক ঝটকাতে তার চুল খুলে দেয়। বিবিকে এটা দেখে একদম ভালো লাগে না, সে সেখানে চুপ ছিল। অন্যদিকে মিস্টার ফোয়ান তাকে দেখছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, মিস বিবির সঙ্গে খুব খারাপ আচরণ হচ্ছে, কারণ শ্যাং এর বন্ধুরা ভালো মানুষ নয়। মিস্টার ফোয়ান বলে, এটা আমার ব্যাপার নয়। অন্যদিকে বিবি সকল কার্ড বিতরণ করে আর তারা ইচ্ছাকৃতভাবে তাকে টাচ করে। এরপর শ্যাং প্রথমে গেম জিতে যায়। তার বন্ধু বান্ধব খুব রাগ করে। তারা শ্যাংকে বলে, তুমি একটি গেম জিতেছো, কিন্তু আমাদের সঙ্গে আরো একটি গেম খেলতে হবে। আর যদি তুমি হেরে যাও, তোমার ফিয়ন্সিকে আমাদের সামনে কাপড় খুলতে হবে। বিবি এটা শুনে খুবই ভীত হয়ে যায়। সে বলে, না, আমি এটা কখনোই করবো না। শ্যাং তার কাছে আসে এবং বলে, দেখো, যদি তুমি এটা না করো, আমি তোমার প্যারেন্টসকে দেখাশোনা করবো না। তোমার বাবা তো অসুস্থ এবং হাসপাতালে আছে, তাদের চিকিৎসা বন্ধ করে দেব। বেবি খুব ভয় পেয়ে যায় এবং হ্যাঁ বলে দেয়। অন্যদিকে মিস্টার ফন পুরো সিং দেখছিলেন। শ্যাং আবার তার সিটে ফিরে আসে এবং গেম আবার শুরু করে। শ্যাং ইচ্ছাকৃতভাবে হেরে যায়। শ্যাং এর বন্ধুরা চিৎকার করতে শুরু করে। বিবিকে তার কাপড় খুলতে হবে। বিবি প্রথমে তার স্কার্ফ খুলে ফেলে এবং ধীরে ধীরে বাকি কাপড়ও খুলতে থাকে, কিন্তু তার মেক্সি এখনো বাকি ছিল। গেম আবারও শুরু হয় এবং শ্যাং এর বন্ধুরা জিতে যায়। তারা চিৎকার করে বলে, চলো এবং এটা সরাও। বিবি এটাকে খুলতে চলছিল। ঠিক তখন মিস্টার ফোয়ান এসে পড়ে। সবাই অবাক হয় এবং রেগে যায়, কে আমাদের এখানে ব্যাঘাত ঘটালো। কিন্তু যখন তারা মিস্টার ফোয়াং এর দিকে তাকায়, তখন তারা স্তব্ধ হয়ে যায়। তারা মিস্টার ফোয়াংকে সালাম জানায়। মিস্টার ফোয়াং শ্যাং এর কাছে আসে। শ্যাং বলে, ভালো হলো আঙ্কেল, আপনি এখন এখানে এলেন। আমি আপনাদের সঙ্গে কাঠ খেলে খুব ভালো লাগবে। যদি তুমি হেরে যাও, সে বিবিকে ধরে নেবে। শ্যাং বলে, যদি আমি হেরে যাই, আপনি যা বলবেন বিবি ঠিক তাই করবে। বিবি খুবই লজ্জিত হয়। মিস্টার ফোয়াং হ্যাঁ বলে দেয়। বিবি আবার সবার সামনে এসে দাঁড়ায়, কাঠ বিতরণ শুরু করে। কিছু সময় পর গেম আবার শুরু হয়। মিস্টার ফোয়াং তখন জিতে যায়। শ্যাং বলে, ও, এটা হওয়া একদম উচিত ছিল না। আঙ্কেল, এখন বিবিকে বলে দিন যে আপনি আসলে কি করতে চান। আঙ্কেল বলে, বিবি, আমি যে তুমি শ্যাং এর গালে 10টি থাপ্পড় মারো।
শ্যাং এটা শুনে খুব অবাক হয়। সে বলে, আপনি ইচ্ছাকৃতভাবে এটা করছেন না তো? আঙ্কেল বলে, তুমি নিজে তো বলেছিলে আমি বিবিকে যা বলবো সে সেটাই করবে। এরপর ভেবে এগিয়ে যায় এবং শ্যাংকে মারতে শুরু করে। আঙ্কেল বলে, জোর দিয়ে মারো যেন শব্দ পুরো সবাই শুনতে পারে। বিবি শ্যাংয়ের মুখে 10টি চড় মারে, বেশ জোরে। এরপর মিস্টার ফং ঘর থেকে বেরিয়ে যান। বিবি তাদের পিছনে চলে যায়। বিবি বলে, আপনি কেন আমায় সাহায্য করলেন? মিস্টার ফং বলে, আমি শ্যাং এবং তার বন্ধুদের দেখেছি যারা ইচ্ছাকৃতভাবে তোমাকে ব্যবহার করার চেষ্টা করেছিল। বিবি মিস্টার ফংকে বলে, আপনি আমাকে সাহায্য করেছেন এবং আমি আপনাকে ধন্যবাদ বলতে চাই। মিস্টার ফং তার কাছে এসে বলে, তুমি কিভাবে আমাকে ধন্যবাদ বলবে? বিবি তার হাতে কিস করে এবং তারপর তার হাত ধরে একটি মোবাইল নম্বর লিখে দেয়। বিবি বলে, এটা আমার নম্বর, আপনি যে কোনো সময় কল করতে পারেন, আমি আপনাকে সার্ভ করতে আসবো। এই বলে বিবি সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে মুখ তখন লাল ছিল এবং তার সামনে তার মা ছিলেন, যিনি বিবিকে সামনে নিচু করে বসিয়েছিলেন আর বিবিকে বলছিলেন, তোমার কিভাবে সাহস হলো আমার ছেলের মুখে এমন চড় মারার? তোমার তো পারিবারিক ব্যাকগ্রাউন্ড একদম দরিদ্র। আমি কখনো চাইতাম না যে আমার ছেলে তোমার সাথে বিয়ে করবে। যদি আমার স্বামী তোমার বাবার সাথে বন্ধুত্ব না থাকতো তাহলে আমি কখনো এই বিয়েতে রাজি হতাম না। কিন্তু আমি মনে করি তুমি একেবারে বুঝো না যে তোমার পরিবার কতটা দরিদ্র। সে একটি লাঠি ধরল এবং বিবিকে বলে, আজ তোমাকে শাস্তি ভোগ করতে হবে। সে বিবিকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বিবির ফোনে একটি কল আসে। সে তাকে বলে, এটা কার ফোন? আন্টি ফোন ধরে এবং কল নিজে গ্রহণ করে। অন্যদিকে মিস্টার ফোনের কল ছিল। মিস্টার ফোন বলে, তাদের একটা পার্টিতে ডেকেছে। আন্টি এটা শুনে কল কেটে দেয়। সে বলে, ফোনের কল ছিল, সে আমাদের পার্টিতে রেখেছে। মনে হচ্ছে সে কোনো প্রপার্টির সম্পর্কে কথা বলতে চাইছে। সে তোমার নম্বরে কল করেছে, যাও এবং ভালো করে প্রস্তুত নাও, যেন তারা জানতে না পারে আমরা তোমার সাথে খারাপ আচরণ করি। বিবি বলে, হ্যাঁ আমি সম্পূর্ণ ভালোভাবে প্রস্তুত নিচ্ছি। পরের দৃশ্যে পার্টির দৃশ্য দেখানো হয়। বিবি খুব সুন্দর করে প্রস্তুত হয়ে যায়। সবাই বিবিকে দেখে অনেক প্রশংসা করছে। বিবি মিস্টার ফোনের কাছে আসে এবং ধন্যবাদ জানায়। বিবি বলে, আমার মনে ছিল না আপনি এত দ্রুত সাহায্য করবেন। মিস্টার ফন বলে, তুমি খুবই সাহসী। তুমি আমার ফিয়ন্সের উপস্থিতিতে আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছো। তুমি কি ভয় পাচ্ছ না? বিবি মিস্টার ফনকে স্পর্শ করে। আমি কেবল তাদের ভয় পাই যাদের ভয় পাওয়া উচিত, কিন্তু আপনাকে দেখে আমার একদম ভয় পাচ্ছে না। ঠিক তখন হলের লাইট চলে যায়। বিবি বলে, আমাদের এই সুযোগ কাজে লাগানো উচিত। সে মিস্টার ফনকে কিস করতে শুরু করে। মিস্টার ফনও তার পুরো সাপোর্ট দিচ্ছিলেন। শ্যাং মনে করেছিল যে সে বিবিকে দেখছে। তারপর লাইট এলে সে মিস্টার ফনের কাছে যায় এবং জিজ্ঞেস করে, আপনি বিবিকে কি দেখেছেন? মিস্টার ফন বলে, সে তো তোমার ফিয়ন্সি, আমি কেন তাকে দেখবো? এরপর তিনি তার পকেট থেকে একটি কার্ড বের করে, যা বিবি যাওয়ার আগে তাকে দিয়েছিল। আমাকে এই রুমে ট্রেস করো। মিস্টার ফন সেই রুমের দিকে যায়। তিনি যখন দরজা খুলেন, সামনে কেউ নেই, শুধু বিবির কাপড় পরে আছে। মিস্টার ফন হাসতে হাসতে বলে, মনে হচ্ছে সে আমাকে ফাঁদে ফেলছে। অন্যদিকে বিবি খুব ভয় পেয়ে হাসপাতালে যায়। বেবি তার নার্সকে তার মায়ের রূপ সম্পর্কে জিজ্ঞাসা করে। নার্স বলে, আপনার মায়ের অবস্থা ভালো নেই, তার জরুরি কল করে আপনাকে ডাকা হয়েছে। বিবি রুমে ঢুকলে দেখে তার বাবা তার নোটস থেকে ফল খাওয়াচ্ছেন। বিবি বলে, আমার মা কোথায়? তার বাবা তাকে চড় মারে এবং বলে, আমি কতবার বলেছি এই মহিলাই তোমার মা? তোমার মাকে এখন ভুলে যাও। এছাড়া সে এখন মরে যাওয়ার পথে। এরপর তার সৎমা মোনা বিবির কাছে আসে এবং তাকে খুবই খারাপভাবে টাচ করছে। বিবি বলে, দয়া করে বলুন আমার মা কোথায়? তার বাবা বলে, না আমি জানি না সে কোথায়, না তার চিকিৎসার জন্য কোনো টাকা দেব। তুমি কেন তোমার ফিয়ন্সির কাছে যাও না এবং তার কাছে কেন টাকা চাইছো না? এবং এটা বলে তারা হাসতেছে সেখান থেকে চলে যায়। বিবি খুব বেশি আহত হয় এবং সে শ্যাংকে ফোন করে। সে শ্যাংকে বলে, আমার কিছু টাকার প্রয়োজন। শ্যাং দুজন মেয়ের সঙ্গে বসে রোমান্স করছিল। শ্যাং বলে, আমার কাছে টাকা নেই, যদি তুমি টাকা চাও তাহলে তোমাকে আমার 10 বন্ধুকে খুশি করতে হবে। বিবি এটা শুনে কেঁদে দেয়। সে নিজের চোখে জল মুছতে থাকে এবং বলে, যে টাকা তুমি আমাকে দেবে তা দিয়ে নিজের জন্য প্রস্টিটিউট কিনো। তারপর সে কল কেটে দেয়। শ্যাং খুব রেগে যায় এবং বলে, তোমাকে আমি পরে দেখে নেব। এরপর বিবি লিপস্টিক লাগায়। বিবি বলে, শুধু মিস্টার ফোয়াংই আছে যে আমাকে সাহায্য করবে। অন্যদিকে আমরা মিস্টার ফোয়াংকে দেখছি, যিনি ছবি আঁকছিলেন, কিন্তু কোনো কাজ ঠিকভাবে হচ্ছিল না। ঠিক তখন বিবি আসে এবং তার মাথায় হাত দেয়। বিবি বলে, মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন, আপনাকে একটু বিশ্রামের প্রয়োজন। মিস্টার ফোয়াং তার হাত ধরে নিজের কাছে টেনে নেয়। তিনি বলেন, তুমি তখন আমাকে হোটেলে একা রেখে কোথায় চলে গিয়েছিলে? বিবি বলে, আমার মনে হয়েছিল সবটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে, তাই আপনাকে একটু সময় দিতে চেয়েছিলাম। মিস্টার ফোয়ান তার মোবাইল ধরে তাকে বলেন, আমি জানি তোমার অনেক টাকার প্রয়োজন, কারণ তোমার মায়ের চিকিৎসা চলছে। তুমি কি আমাকে ব্যবহার করছো? বিবি এই কথা শুনে ঘাবড়ে যায়, কিন্তু সে তার আত্মবিশ্বাস একদমই হারায় না এবং মিস্টার ফোয়ানের কাছে যায়। তার গলায় হাত বেঁধে বলে, যদি আপনি আমাকে এটা মনে করেন তবে তাই ভাবুন। আগে আমি আপনার কাজ করব, তারপর টাকা নেব। আপনি আমাকে কত টাকা দেবেন? মিস্টার ফোয়ান বিবির পাশে পিছিয়ে দাঁড়ান। তিনি বিবিকে বলেন, আমার একটা উপায় আছে। তুমি আমার সব ক্যানভাস নষ্ট করে দিয়েছো। আমি এর উপর পেন্টিং করেছিলাম, এখন পেন্টিং করার জন্য আমার কিছু চাই, তাই তোমার কাপড় খুলো। বিবি এ কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবছিল সব পুরুষকে একই ধরনের, কিন্তু বিভ্রান্ত হয়ে সে তার ব্যাগ মিস্টার ফং এর সামনে দেয়।
মিস্টার ফং তো ব্যাগের উপর পেন্টিং করছিলেন। মিস্টার ফং বলে, তুমি নড়ো না, তাহলে আমার পেন্টিং নষ্ট হবে এবং তোমার টাকা তুমি একদম পাবে না। বিবি খুবই বিভ্রান্ত হয়ে যায়। অন্যদিকে আমরা শ্যাংকে দেখ, সে বিবিকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় আসে। মিস্টার ফং বিবিকে হাঁক করছে। শ্যাং বলে, আমি দুঃখিত আঙ্কেল, আমি আপনাকে ডিস্টার্ব করেছি, আমি শুধু বিবিকে খুঁজছিলাম, শুনেছি সে এখানে এসেছে। কিন্তু সে মনে মনে ভাবছিল যে মেয়েটি মিস্টার ফংকে হাঁক করেছিল সে বেবির মতো দেখাচ্ছে। সে পিছনে ঘুরে দেখলো মিস্টার ফং রেগে তাকে বলে, তুমি এখানে কি করছো? তুমি এখন এখান থেকে বাইরে চলে যাও। শ্যাং সেখান থেকে চলে যায়। বেবিকে বলে, এখন তুমি রিল্যাক্স করো। বিবি মিস্টার ফংকে বলে, আপনি আমাকে টাকা দিবেন তাই না? মিস্টার ফং বলে, টাকার কেন প্রয়োজন? বিবি মনে ভাবছিল, যদি আমি মিস্টার ফং আমার মায়ের চিকিৎসা সম্পর্কে বলি, তিনি আমার বাবাকে আগে থেকে জানবেন সে অনেক লোভী মানুষ। তিনি মনে করবেন আমি আমার পরিবারের মতোই, তাই আমি আমার সুনাম নষ্ট করতে চাই না। বেবি তখন চুপ থাকে। মিস্টার ফন বলে, যতক্ষণ তুমি আমাকে কারণ বলবে না আমি তোমাকে সাহায্য করব না। তখন বিবি চুপচাপ বাইরে চলে যায়। বিবি বলে, আমার অনেক টাকার প্রয়োজন, আমাকে কোনো না কোনোভাবে টাকা খুঁজতে হবে। বিবি আবার মিস্টার ফনকে কল করে। সে বলে, আমি সত্যি বলছি, আমার টাকা দরকার। মিস্টার ফন বলে, ঠিক আছে, তাহলে তোমাকে টাকা দেওয়া হবে। অন্যদিকে আমরা শ্যাংকে দেখি, সে এখনো ভাবছে যে বেবি মিস্টার ফোয়ানের সঙ্গে ছিল, এটা আমার কেন মনে হচ্ছে। ঠিক তখনই সে ঘরে ফিরে আসে এবং তার সামনে একটি মেয়ে বসে থাকে, যিনি তাকে প্রলুব্ধ করে নিজের কাছে ডেকেছিলেন। কিন্তু শ্যাং মনে করছিলেন যেন বিবি তার সামনে আছে। শ্যাং সে মায়ের কাছে যায়। সে বলে, শেষমেশ বিবি, তুমি আমাকে তোমার কাছে ডেকে নিলে। এবং তারপর সে তার সাথে রোমান্স শুরু করে। পরবর্তী দৃশ্যে আমরা বিবিকে দেখতে পাই, সে ঘরে কাজ করছে। তখনই তার মাদার ইন ল আসে এবং বিবিকে শ্যাংয়ের ভিডিও দেখায়। সে বলে, এটা দেখো শ্যাং কি করছে, তোমার কোনো চিন্তা নেই, সে তোমার ফিয়ন্সি, তোমাকে তার খেয়াল রাখা উচিত। বিবি বলে, আমি দুঃখিত, আমি এই সম্পর্কে জানতাম না। বিবির মা বলে, শ্যাং কোথায়, তাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসো। বিবি বলে, সে বাইরে তার বন্ধুদের কাছে গেছে। ঠিক তখনই ম্যাডো সেখানে এসে যায়। আন্টি বিবির উপর খুব রেগেছিলেন। আন্টি তখন বলে, তার পিছনে যাও এবং তাকে কে ডেকে নিয়ে আসো। বিবি যাওয়ার জন্য রওনা দিতে চাইলো। তখন আন্টি বলে, দেখো, তার সাথে কোনো রাগ করে কথা বলবে না, সে একটু উত্তেজিত, এমন যেন না হয় যে সে তোমার কোনো কথা শুনছে না, এবং তাকে ভালোভাবে বাইরে ফিরে আনো। বিবি হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা বাইরে একটি দৃশ্য দেখাই, সেখানে শ্যাং মেয়েদের সাথে বসে মজা করছে এবং ড্রিঙ্ক খাচ্ছে। ঠিক তখন বিবি চলে আসে। বিবি বলে, শ্যাং, আপনার মা আপনাকে বাড়ি ডেকেছেন, আমার সঙ্গে বাড়ি চলুন। শ্যাং বলে, আমি তোমার ফিয়ন্সি, তোমার চাকর নয়, তাই আমার সামনে তুমি ভালোভাবে কথা বলো। অন্যদিকে আরেকটি ছেলেকে দেখানো হয়, যিনি ওয়েট্রেসের সাথে রোমান্স করছেন। বিবি বলে, আমি বাইরে আপনার জন্য অপেক্ষা করছি, যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন বাইরে আসবেন। বিবি যাওয়ার জন্য এগোতে চাইলো। তখন ওয়েট্রেস বিবির কাছে আসে এবং অনুরোধ করে, আমি একটি কলেজের ছাত্রী, আমার পকেট মানি বের করতে এখানে কাজ করি, কিন্তু এই ছেলেরা আমাকে প্রলুব্ধ করছে, দয়া করে আমাকে সাহায্য করো। অন্যদিকে সেই ছেলেই যেন আন্ডারগ্রাউন্ডের একজন লোক। সে বলে, যদি তুমি তাকে সাহায্য করো তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে না। বিবি সেই ছেলেটিকে বলে, মাস্টার, আমি আপনার জন্য একটা ওয়াইনের বোতল নিয়ে এসেছি। এটা শুনে সে খুবই খুশি হয়। বিবি ওয়াইনের বোতল ধরে ছেলেটির মাথায় মার দেয় এবং ওয়েট্রেসের হাত ধরে বাইরে দৌড়ায়। বিবি ভাবছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু বিবির সামনে যুব মাস্টারের লোকেরা এসে পৌঁছায়। তার বিবিকে ধরে ফেলে। তারপর যুব মাস্টার বিবির কাছে আসে। সে বলে, তোমার সাহস কিভাবে হলো তার সাথে এমন আচরণ করার? আজ আমরা তোমাকে ছাড়বো না। ঠিক তখন শ্যাং এসে পৌঁছায়। শ্যাং বলে, মাস্টার, এটা আমার ফিয়ন্সি। যুব মাস্টার শ্যাংকে বলে, সে তো খুবই হট আর সে তোমার জন্য একদম পারফেক্ট নয়। শ্যাং ভয় পেয়ে পাশে চলে যায়। যুব মাস্টারের লোকেরা বিবিকে ধরে রাখে। যুব মাস্টার তার বেল খুলে দেয়। তিনি বলেন, বিবি, আজ আমি তোমাকে শেখাবো যে তোমার এমন আচরণ করা আমার সাথে একদম উচিত নয়। সে বিবিকে মারতে যাচ্ছিল। ঠিক তখন মিস্টার ফন সেখানে এসে পড়ে। সবাই মিস্টার ফনকে দেখে ভয় পায়। মিস্টার ফনের লোকেরা যুব মাস্টারদের লোকদের ধরে ফেলে। মিস্টার ফন বিবিকে নিজের ঘরে নিয়ে যান এবং তাকে বিছানায় নামিয়ে দেয়। বিবি বলে, আজ রাতকে আমার সাথে কাটাতে যাচ্ছেন? মিস্টার ফং বলে, তুমি অনেক বেশি সাহস হয়ে যাচ্ছ। যদি তুমি আমাকে জরুরি মেসেজ না পাঠাতে আমি সেখানে কিভাবে যেতাম এবং তোমার সাথে অনেক খারাপ হয়ে যেত। তোমার নিজের জীবনে কি কিছুটা প্রয়োজন নেই? বিবি মিস্টার ফংকে টাচ করতে থাকে। বিবি বলে, আমি জানতাম আপনি আমাকে অবশ্যই প্রোটেক্ট করবেন। মিস্টার ফং একপাশে চলে যান। তিনি বিবিকে বলে, রাতে এখানে ঘুমিয়ে যাও, কাল তুমি তোমার বাড়ি যেতে পারবে, আমি অন্য রুম ঘুমাতে যাচ্ছি। বিবি মিস্টার ফনকে বলে, যখন আমি আপনাকে উপলব্ধ করার চেষ্টা করি আপনি আমাকে ছেড়ে চলে যান, আর মনে করি আপনার মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই। পরবর্তী দৃশ্যে বিবি এবং মিস্টার ফনকে একসাথে দেখানো হয়। তারা দুজনে বিছানায় ছিল। মিস্টার ফন বিবিকে বলে, তুমি সে ওয়েট্রেসকে সাহায্য কেন করেছিলে? তুমি তো সেখান থেকে চলে যেতে পারতে। বিবি বলে, আমি সে মেয়েকে দেখে এক শৈশবের কথা মনে পড়ে গেল, যখন একটি ছোট মেয়ে তার বাবার কাছে বড় একটি মানুষের কাছে বিক্রি করেছিল। সেই মেয়েটি তখনও বড় হয়নি, সে খুবই আতঙ্কিত ছিল। তারপর সে ব্লেড বের করে সে মানুষটিকে আহত করেছিল এবং সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আমি সেই মেয়ের সাহস দেখে খুবই অনুভব করেছিলাম। এটি একটি রিয়েল দৃশ্য ছিল এবং বিবির সঙ্গে ঘটেছিল। আমি সেটা মিস্টার ফংকে বোঝাতে চেয়েছিলাম। তার বাবা তাকে বিক্রি করেছিল।
মিস্টার ফন তখন বিবিকে বলে, তোমাকে কিছু বলতে হবে না, আমি জানি এইসব কার সাথে ঘটেছিল। তুমি কি এরপরের দৃশ্য মনে আছে? বিবি চোখ বন্ধ করে বলে, সবটা অনেক ব্যথাজনক ছিল, কিন্তু আমি মনে করতে চাই না। মিস্টার ফন তাকে চুপ করে থাকতে বলে। পরের দৃশ্যে বিবি ঘুমাচ্ছিল এবং মিস্টার ফন তার পাশে বসেছিলেন। তিনি বিবির কপালে একটি কিস করেন। তিনি তাকে বলেন, আজও আমি সেই দিন মনে করি যখন আমি বিবিকে প্রথমবার দেখেছিলাম। পরবর্তী দৃশ্যে দেখানো হয় বিবি সেই লোকদের দেখে ভয়ে দৌড়াচ্ছিল। তার স্কুলে ইউনিফর্ম পরা ছিল। বিবি এক রুমে যায় যেখানে মিস্টার ফোয়াং আগেই ছিল এবং আহত অবস্থায় ছিল। মিস্টার ফোয়াং বিবিকে ধরে তার মুখে হাত রাখে এবং চুপচাপ থাকতে বলে। ঠিক তখন আমরা সেই লোকদের দেখায় যারা মিস্টার ফোয়াংকে খুঁজছিল। বিবি মিস্টার ফোয়াংকে বলে, ওয়েট, আমি আপনাকে সাহায্য করব। বিবি রুম থেকে বেরিয়ে যায় আর রিবনও সেখানে পড়েছিল যা মিস্টার ফোয়াং ধরেছিলেন। আর এই কারণে মিস্টার ফোন সবসময় বিবিকে মনে রেখেছিলেন, কারণ বিবি মিস্টার ফোনকে সাহায্য করেছিলেন। বিবি বাইরে এসে সেই লোকদের বলে, আপনারা তো একজন আহত ছেলেকে খুঁজছেন তাই না? আমি তাকে অন্যদিকে যেতে দেখেছিলাম। বিবি সেই লোকদের নিয়ে অন্যদিকে যায়। অন্যদিকে সেই লোকেরাও আসছিল। বিবি যে লোকটির উপর আক্রমণ করেছিল তারা সবাই ঝগড়া করতে শুরু করে। বিবি চুপচাপ সেখান থেকে পালায় এবং এভাবে নিজের জীবন বাঁচায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি মিস্টার ফোন বিবির পাশে ছিল এবং তাকে ঘুমাতে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিবি ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্যাং আগে থেকে তার জন্য অপেক্ষা করছিলেন। শ্যাং বলে, সারা রাত তুমি কোথায় ছিলে আর এখন তুমি বাড়ি আসছো? তুমি তো কাপড়ও পাল্টে নিয়েছো। বলবে কি তুমি কার সাথে নাইট স্পেন্ড করেছিলে? মিস্টার ফোন তোমার বাড়িতে গিয়েছিলেন, তোমার সাথে নাইট স্পেন্ড করেছে কি? বিবি বলে, আমি বাধ্য নই যে তোমার সব প্রশ্নের উত্তর দেব। আর তুমি তো আমার সেই লোকদের কাছে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে, আর তোমার সাহস নেই সেই লোকদের সাথে মোকাবেলা করার। এবং তুমি আমার ফিয়ান্সি হিসেবে তুমি আমাকে একদমই প্রোটেক্ট করতে পারবে না। তুমি কতটা খারাপ একটা মানুষ। এটা শুনে শ্যাং খুবই রেগে যায়। শ্যাং তখন বলে, আমি তোমাকে ছাড়বো না। সে বিবির মুখে একটি চড় মারার চেষ্টা করে। বিবি বলে, আমি তো সত্যি বলেছি, তাই তোমার সহ্য হচ্ছে না। শ্যাং তখন বলে, যাও তোমার কাপড় পাল্টে নাও। আজ সন্ধ্যে আমরা আঙ্কেল ফোনের সাথে ডিনার করতে যাচ্ছি এবং তুমি তাদের কাছে ক্ষমা চাইবে। পরের দৃশ্যে আমরা ডিনারের দৃশ্য দেখানো হয়। সেখানে শ্যাং তার মা এবং বিবির সঙ্গে ছিল এবং সামনে মিস্টার ফোয়ানও বসেছিলেন। আন্টি মিস্টার ফোয়ানকে ধন্যবাদ জানায়, আপনি বিবির জীবন বাঁচিয়েছিলেন। তিনি বলে, শ্যাং তখন মাতাল ছিল, তাই সে তার স্ত্রীকে প্রোটেক্ট করতে পারেনি। অন্যদিকে শ্যাংও একটু ওয়ানের গ্লাস ধরে হাসছিল, কারণ তার মা তাকে প্রোটেক্ট করেছিল। শ্যাংও তার আঙ্কেলকে ধন্যবাদ জানায়। শ্যাং বলে, আসলে কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে হচ্ছে, আপনি কি আমাদের বিয়েতে আসবেন? মিস্টার ফোয়াং বলে, তোমরা দুজন বিয়ে করছো? তুমি বিবিকে জিজ্ঞেস করেছো কি? বিবি চুপচাপ বসেছিল এবং মিস্টার ফোয়ানের দিকে তাকিয়েছিলেন। আপনি চাইলে আমাদের বিয়ের তারিখ আমরা ডিলে করে দিতে পারি, যেভাবে বলবেন সেভাবে হবে। মিস্টার ফোন তার কোনো কথা উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ তিনি সব মুহূর্ত মনে করেছিলেন যা বিবির সাথে কাটিয়েছিলেন। অন্যদিকে বিবি ওয়াশরুমে আসে হাত ধুতে এবং সে তখন ভাবছে, আমার এবং মিস্টার ফোয়ানের সম্পর্ক কি? আমি শ্যাংয়ের সাথে বিয়ে করতে চাই না। মনে হচ্ছে আমার মনে মিস্টার ফোয়ানের জন্য অনুভূতি তৈরি হচ্ছে। ঠিক তখন বিবি এক ছেলেকে দেখে যিনি ওয়াশরুম থেকে বের হচ্ছিল এবং তার মুখে কাটা ছিল। বিবি মনে করে মিস্টার ফোয়াং তার লোকের সাথে কথা বলছিল এবং তাকে বলছিলেন যে সেই লোক যাকে তাকে মারতে চেয়েছিল সে জেল থেকে পালিয়ে গেছে এবং সেই লোকের মুখে একটি কাটা দাগ ছিল। বিবি সেই কাটা দাগ দেখে বুঝে যায় মিস্টার ফোয়াং এর শত্রু। বিবি মনে করে, আমি কি মিস্টার ফোয়াংকে জানাই? কিন্তু সে ভাবছে এটা সঠিক হবে না, তাহলে সেই লোক পালিয়ে যাবে। তাই বিবি একটি কৌশল ব্যবহার করে। বিবি অন্যদিকে গিয়ে ফোন করে, হাজবেন্ড ফোয়ান, আপনি আমাকে নিতে কখন আসবেন? আমি পার্কিং এ আপনার জন্য অপেক্ষা করছি। এটা বলে শেষে বিবি যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু সেই লোকটা বিবির সব কথা শুনে ফেলেছে। সে বিবিকে অচেতন করে কিডন্যাপ করে। অন্যদিকে আমরা মিস্টার ফোয়ানকে দেখি, যিনি তার বন্ধুদের সঙ্গে বিবিকে নিয়ে কথা বলছিলেন। তার বন্ধু শুনে খুবই অবাক হয়। সে বলে, তুমি কি বিবি এবং শ্যাংয়ের বিয়ে হতে দেবে? তোমাকে এই বিয়ে থামাতে হবে। অন্যদিকে বিবিকে দেখানো হয় সেই লোকটি বিবিকে কিডন্যাপ করে নিয়েছিল এবং বিবির মাথার উপর বন্দুক তাক করেছিল। ঠিক তখন মিস্টার ফোয়াং সেখানে চলে আসে। সেই লোক মিস্টার ফোনের দিকে তাকিয়ে বলল, আমি আশা করিনি যে তুমি এত দ্রুত আমার সামনে চলে আসবে। সে ফোনকে বলে, 2 হাত উঁচু করো। ফোন তার 2 হাত উঁচু করে নেয়। ফোন তখন বলে, আমি তোমার কাছে অনুরোধ করছি, এই মেয়েটিকে কিছু করো না। তোমার শত্রুতা আমার সাথে, তুমি যা করেন আমার সাথে করো, কিন্তু ওর সাথে করো না। এটা শুনে সেই লোকটি হাসতে শুরু করে। সে বলে, আমি জানতাম না যে তুমি তোমার স্ত্রীকে এতটা ভালোবাসো। সে ফোনকে হাঁটু গেড়ে বসার জন্য বলে। ফোন তার সামনে নিজ হয়ে ঝুঁকে পড়ে। সেই লোক ফোনের দিকে ছুরি ছুঁড়ে মারে। সে বলে, তুমি আমার মুখে যে কাটা দাগ তৈরি করেছো সেটা খুবই খারাপ লাগছে। ঠিক একইভাবে নিজের মুখে কাটা দাগ তৈরি করো। বিয়ে মিস্টার ফোয়ানকে অনুরোধ করে, প্লিজ এমন করবেন না। কিন্তু মিস্টার ফোয়ান ছুরি হাতে ধরে এবং গালে দাগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক তখন বিবি সেই লোককে ধাক্কা মেরে পাশে ফেলে দেয়। মিস্টার ফোয়ান ছুরি ধরে এবং সেই লোককে আঘাত করে। সেই লোকও বন্দুক ধরে। সে ফোয়ানের দিকে বলল, আমি তোমাকে ছাড়বো না। সে ফোনকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বিবি সামনে এসে পড়ে এবং গুলিটি বিবিকে লাগে। পরবর্তী দৃশ্যে আমরা হাসপাতালের দৃশ্য দেখি। মিস্টার ফোয়ান খুবই রেগে এবং চিন্তিত বসেছিলেন। তার সহকারী মিস্টার ফোয়ানকে বন্ধুকে বলেন,
মিস্টার ফন সারাত এখানে বসে আছেন এবং কিছুই খাননি, আপনাকে তাকে এখান থেকে নিয়ে যেতে হবে। কিন্তু তার বন্ধু বলে ফন খুবই রাগান্বিত, তাকে এখানেই থাকতে দাও, তাকে বিরক্ত করো না। তারপর তারা চলে যান। অন্যদিকে মিস্টার ফন তার মাথা ধরে বসেছিলেন, খুবই কষ্ট ছিলেন। তখন ডাক্তার রুম থেকে বের হয়ে আসেন। মিস্টার ফন প্রশ্ন করে, বেবি ঠিক আছে তো, সে বাঁচবে তো? ডাক্তার বলে, হ্যাঁ ঠিক আছে, রক্ত খাওয়ানোর কারণে সে অচেতন ছিল, আমরা গুলি বের করেছি। পরবর্তীতে এসে বিবিকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। মিস্টার ফন তার পাশে বসেছিলেন। বিবি হঠাৎ জেগে মিস্টার ফন বিবির হাত ধরে বলেন, তুমি ঠিক আছো তো? বিবি বলে, হ্যাঁ আমি পুরোপুরি ঠিক আছে। মিস্টার ফন তখন বলে, আচ্ছা তুমি ওয়েট করো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। বিবি তার বেড থেকে নামে এবং স্ট্রেচ করতে থাকে। বিবি বলে, আমি খুব ভালো অনুভব করছি। ঠিক তখন মিস্টার ফন আসেন। তিনি বিবিকে বলে, তোমার বেড থেকে নামার কি দরকার ছিল, ডাক্তার বলেছে তোমাকে বিশ্রাম করার। বিবি মিস্টার ফনকে কলার ধরে তাকে নিজের দিকে টেনে বলে, মনে হয় আপনাকে আমার প্রতি ভালোবাসা জন্মে গেছে, আমার এত যত্ন নেওয়ার কারণ কি শুনি মিস্টার? মিস্টার ফন তখন তাকে বলে, তুমি পুরোপুরি সঠিক অনুভব করছো। এবং তারপর দুজন একসাথে কিস করতে শুরু করে। অন্যদিকে আমরা শ্যাং এবং তার মাকে দেখায়। শ্যাং তার হাতে ফুল ধরছে। তার মা বলছিলেন বিবিকে গুলি লেগেছে, কারণ সে মিস্টার ফনকে বাঁচাতে গিয়েছিল। এটি আমাদের জন্য খুবই ভালো কারণ। এখন মিস্টার ফং আমাদের পাশে থাকবে এবং কেউ আমাদের সম্পত্তি কেড়ে নিতে পারবে না। তারপর তিনি শ্যাংকে বলছিলেন, তোমাকে বিবির সাথে ভালো আচরণ করতে হবে, আমি চাই তোমাদের বিয়ে খুবই তাড়াতাড়ি হোক। যখন তারা রুমে প্রবেশ করেন, শ্যাং এর হাত থেকে ফুল পড়ে যায়, কারণ ফোয়ান আর বিবি একসাথে বসে রোমান্স করছে। শ্যাং বলে, আঙ্কেল আপনি এটা কি করছেন? বিবি আমার ফিয়ন্সি, আপনি তার সাথে এটা করতে পারেন না। বিবি এক নির্দোষ মুখ বানায় এবং মিস্টার ফোয়ানের সঙ্গে থাকে। শ্যাং এর তখন সেই সব দৃশ্য মনে পড়ে, যখন সে দেখেছিল মিস্টার ফং বিবিকে খুব সাহায্য করছিলেন। মিস্টার ফন শ্যাং এর দিকে এগিয়ে যান। তিনি শ্যাংকে বললেন, এটা কি সত্যি বিবি তোমার ফিয়ন্সি এবং তুমি তার সাথে বিয়ে করতে চাও? এটা সেই মেয়ে যখন তুমি তোমার বন্ধুদের সাথে কাঠ খেলছিলে, তখন তোমার বন্ধুরা তার সামনে যা ইচ্ছে তা করতে চেয়েছিল। আর সেই দৃশ্য মনে আছে যখন তুমি তাকে ফেলে রেখে চলে গিয়েছিলে? শ্যাং তখন খুবই লজ্জা অনুভব করে। সে বলে, আমি অনেক ভুল করেছিলাম, কিন্তু বুঝতে পারছি আমি এখন থেকে বিবিকে প্রোটেক্ট করব। বিবি আমার সাথে চলো, আমি তোমাকে বিয়ে করব। মিস্টার ফন বলে, মনে হচ্ছে তোমার অনেক বেশি আত্মবিশ্বাস আছে, কিন্তু এবার বিবিকে জিজ্ঞেস করো। শ্যাং বিবিকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? বিবি বলে, না আমি শুধু মিস্টার ফনের সাথে বিয়ে করব এবং আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি। এটা বলতে বলতে তারা একে অপরের কাছে আসে। আন্টি তার ছেলে শ্যাংকে থামায়। আন্টি বলে, এটা তোমার সমস্ত বোকামি, তুমি এখন তোমার আঙ্কেলের সাথে লড়াই করতে পারবে না। আন্টির মাথায় অন্য একটি প্ল্যান চলছিল এবং সে তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং মিস্টার ফনকে কাজ চালিয়ে যেতে বলে। পরবর্তীতে এসে মিস্টার ফন বিবিকে তার বাড়িতে নিয়ে আসে। ম্যাড বেবিকে স্বাগত জানাচ্ছিল। তার বেবিকে বলে, মিস্টার ফন আগে কখনো কোনো মেয়েকে বাড়িতে আনেননি, আমি মনে করি তিনি আপনাকে খুব ভালোবাসেন। মিস্টার ফন বিবিকে কুলে তুলে নিয়ে নিজে বেডরুমে নিয়ে যায় এবং তার সাথে রোমান্স শুরু করে। বিবি মিস্টার ফনকে থামায়। বিবি বলে, আমি কি সত্যি আপনার জীবনের প্রথম মেয়ে? মিস্টার ফন তখন বলে, আমি এর প্রমাণ আগেই দেখিয়েছি, এবং তারা একসাথে রোমান্স করতে থাকে। পরবর্তী দৃশ্যে বিবি এবং মিস্টার ফনকে একসাথে দেখানো হয়। তারা দুজনে বেডে এবং একে অপরকে হাগ করছে। বিবি বলে, আমি পুরুষকে ভয় পেতাম, আমি ভাবতাম সব পুরুষ খারাপ। মিস্টার ফন বলে, আমাকে বলো তোমার সাথে কি হয়েছিল। বিবি তখন উঠে বসে এবং বলে, আপনি কি সিলিন্ডারের গল্প শুনেছেন? কিন্তু সে গল্প কিন্তু খুব অমানবিক ছিল, সিলিন্ডারকে অনেক অত্যাচার করা হয়েছিল। বিবি মিস্টার ফনকে সব কথা জানায়। বিবি বলে, আমার বাবা একটি স্টেপ মাদারের বাড়িতে এনেছিল এবং সে আমাদের সাথে খুব খারাপ আচরণ করতো। সে আমাকে বাড়িতে কাজ করাতো, এমনকি আমাদের স্টোর রুমও বন্দি রেখেছিল। তারও একটি মেয়ে ছিল যাকে সে খুবই ভালোবাসতো। তবে এক সময় এমন হলো, তার বোন তাকে খাবার দিচ্ছিল। বিবি এগিয়ে আসলে খাবার নিচে ফেলে দেয়। বিবি বলে, আমার খুব খারাপ অবস্থায় জীবন কেটেছিল। মিস্টার ফন বিবিকে ধরেন। তিনি বিবিকে বলে, এখন তোমার জীবনে আর কোনো কিছু খারাপ হবে না। বিবি বলে, যখন থেকে আপনি আমার জীবনে এসেছেন মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই তার মোবাইলে বাবার কল আসে। তার বাবা বলে, তুমি শ্যাংয়ের সাথে এঙ্গেজমেন্ট কেন ভেঙেছো? তুমি জানো এটা আমাদের ব্যবসার জন্য কত গুরুত্বপূর্ণ ছিল? তার বাবা তাকে রেখে বাড়িতে আসার জন্য বলে। পরবর্তী দৃশ্যে বিবিকে দেখা যায় সে তার বাবার সাথে দেখা করতে যায়। তার বাবা তার নতুন পরিবার সহ ছিলেন। তাদের স্ত্রী ও মেয়েও পাশে দাঁড়িয়েছিল। আঙ্কেল বিবিকে দেখার সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করে। তিনি বলে, তুমি তো আমার নাম নষ্ট করে দেবে, আমি তো তোমাকে বলেছিলাম তোমার বিয়ে শুধু শ্যাংয়ের সাথে হবে। তার বোন লিলি বিবির হাত ধরে বলে, আমার বাবা তোমার উপর অনেক টাকা খরচ করেছে, তাই তোমার উচিত শ্যাংকে বিয়ে করা, তাই তুমি কেন বাবার কথা শুনছো না? বিবি তখন তার বোনের হাত জোরে চেপে ধরে পিছনে টানছে। বিবি বলে, যদি তোমার বাবার সম্পর্কে এত বেশি সচেতন থাকো, তাহলে তুমি নিজেকে শ্যাংয়ের সাথে বিয়ে কেন করছো না? তো বন্ধুরা, বিবি কিন্তু মনে হচ্ছে এখন সে সবার কাছ থেকে প্রতিশোধ নেবে। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তুমি তার সাথে কেমন কথা বলছো? মনে হচ্ছে তুমি তোমার সমস্ত ভদ্রতা ভুলে গেছো। লিলি তখন বল, বাবা আমার বোনের উপর রাগ হবেন না, আমার মনে হয় এটি অন্যভাবে ঠিক করতে হবে। তো বন্ধুরা, দেখলে তো লিলি কেমন নাটক করতে পারে।
সে তার মোবাইল থেকে মায়ের ভিডিও দেখায়, যিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার অবস্থা খুবই খারাপ ছিল। তিনি বিবিকে সাহায্যের জন্য রাখছিলেন। বিবি যখন কথা বলার চেষ্টা করে, লিলি মোবাইল পাশে সরিয়ে নেয়। লিলি বলে, যদি তুমি নিজের মায়ের জীবন বাঁচাতে চাও তাহলে শ্যাং পরিবারের শ্যাংয়ের সাথে বিয়ে করতে হবে। তার আন্টি মনা তাকে বলে, আমরা খুব ভালো হৃদয়ের মানুষ, দেখো আমরা এখন পর্যন্ত তোমার মায়ের চিকিৎসা থামাইনি, কিন্তু যদি তুমি আমাদের জোর করো বা আমাদের কথা না শোনো, আমরা কিন্তু বাধ্য হবো তোমার মায়ের চিকিৎসা বন্ধ করতে, এবং সে তখন কিন্তু অন্য জগতে চলে যাবে। বিপু বলে, যদি আপনার মায়ের সাথে এমন কিছু খারাপ করেন তাহলে আমি আপনাকে অন্য জগতে পাঠিয়ে দিব। সবাই তার দিকে দেখে হাসে। আন্টি তখন বলে, মনে হচ্ছে তুমি আকাশে ভাসছো, যেন বড় কোনো ধনী মানুষ পেয়ে গেছো। বিপি বলে, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, সত্যি আমি একজন ধনী মানুষ পেয়ে গেছি। বিপি মোবাইল বের করে মিস্টার ফোনকে কল দেওয়ার চেষ্টা করছিল। লিলি তার হাত থেকে মোবাইল ধরে নেয়। লিলি বলে, মিস্টার ফোন তো খুব ধনী মানুষ, মনে হচ্ছে তুমি তাকে তোমার সুগার ডেডি বানিয়েছো। বিপি তার কোনো কথা উত্তর দেয় না। তার বাবা বলে, তুমি আমার সময় নষ্ট করেছো, আমি তো বলেছি তোমাকে শ্যাংকে বিয়ে করতে হবে। ঠিক তখন মিস্টার ফোন এসে পৌঁছায়। ফোনকে দেখে সবাই চমকে যায়। মিস্টার ফোন বিবিকে কাছে টেনে বলে, এটাই আমার গার্লফ্রেন্ড, আর আমি তাকে ভবিষ্যতে বিয়ে করব, তোমরা তাকে বলি করতে পারবে না। আন্টি সঙ্গে সঙ্গে পরিস্থিতি শেষ করতে চায়। আন্টি বলে, মিস্টার ফোন প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, আমরা আপনার জন্য খাবার তৈরি করছি। পরবর্তী দৃশ্যে মিস্টার ফোনকে দেখানো হয়, যিনি একা বসে আছেন। লিলি তার জন্য পানি নিয়ে আসে। লিলি বলে, আমার বোনই খুব ভাগ্যবান যে আপনি তার জীবনে এসেছেন, অথচ আমার বোনের চরিত্র একদমই ভালো নয়। পুলিশকে প্রলুব্ধ করা তার জন্য একটা সাধারণ ব্যাপার। মিস্টার ফোন লিলি কোনো কথা উত্তর দেয় না। লিলি সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু জেনে জেনে মিস্টার ফোনের কোলে পড়ে যায়। মিস্টার ফোন জেনে শুনে তার পকেটে একটি ডিভাইস রেখে দেয়। তারপর লিলি চলে যায়। অন্যদিকে লিলির পিতামাতাকে দেখানো হয়। আন্টি তার স্বামীকে বোঝাতে যাচ্ছিল যে লিলি বিয়ে মিস্টার ফোনের সঙ্গে হোক, আমাদের জন্য খুবই ভালো হবে। তখন লিলি সেখানে আসে। লিলি তখন এসে বলে, আমি অন্য একটি পরিকল্পনা করেছি, আমরা বিবিকে ওষুধ দিব এবং তার স্যুপে একটি ড্রাগ মিশিয়ে দেব। বিবি যখন সে স্যুপ খাবে, সে অন্য পুরুষের সাথে নাইট্রিশন করবে এবং আমরা তার ছবি তুলবো। এরপরে মিস্টার ফোন বিবিকে ঘৃণা করতে শুরু করবে এবং তারপর মিস্টার ফোন আমাকে বিয়ে করবে। এই পরিকল্পনা তারা খুব খুশি হচ্ছিল। এরপরে দেশে টেবিলের দৃশ্য দেখানো হয়। সেখানে সবাই বসে খাবার খাচ্ছিল। লিলি বিবির সামনে স্যুপ ঢেলে তাকে স্যুপ দেয়। সে বলছে, আমি জানি আমি তোমার সাথে কখনো ভালো আচরণ করিনি। আন্টি বিবির কাছে ক্ষমা চাচ্ছে। আন্টি বলে, দয়া করে আমাকে ক্ষমা করো, এরপর থেকে আমি তোমার সাথে ভালো মা হিসেবে আচরণ করব। বিবি স্যুপ খেতে যাচ্ছিল, তখন সবাই তার দিকে তাকিয়েছিল, কিন্তু বিবি স্যুপ ফেলে দেয়। বিবি বলে, আমি ভেবেছিলাম আমি তোমাদের প্রকৃত কথা জানি না। বিবি এগিয়েছে এবং লিলির পকেট থেকে ডিভাইসটি বের করে প্লে করে দেয়, যেখানে তারা এই পরিকল্পনা করছিল। বিবি বলে, আমি আগে থেকে সব পরিকল্পনা জানতাম, তাই সবকিছু রেকর্ড করেছি। কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশ আসবে এবং আপনাদের গ্রেফতার করবে। জেলে বসে খুব মজা পাবেন। বিবি সবাইকে জানাচ্ছে, আমার মায়ের জন্য চিন্তা করার দরকার নেই, কিন্তু একদম তিনি নিরাপদে আছেন। এরপরে দেশে দেখা যায় মিস্টার ফোয়ানও সে ফুটেজ পেয়ে যান, যেখানে আন্টি বিবিকে সাহায্যের জন্য ডাকছিল। মিস্টার ফোয়ান তার আন্টিকে কল করে। আন্টিকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। ঠিক তখন পুলিশ আসবে, আঙ্কেল সব পুরো পরিবারকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর সে মিস্টার ফোয়ানের কাছে ধন্যবাদ জানায়। সে বলে, আপনার কারণে আমার সব সমস্যার সমাধান হয়েছে। মিস্টার ফোয়ান বলে, এখন তুমি আমাকে ধন্যবাদ কিভাবে বলবে। তারপর তিনি বিবিকে তুলে বেডরুমে নিয়ে যান। বিবি একটু লাজুক অনুভব করছিল। মিস্টার ফোয়ান তখন বলে, চিন্তা করো না, তোমার যাই থাকুক না কেন, আমি তোমার সব অতীত জেনে আমি তোমাকে মেনে নেব। বিবি মিস্টার ফোয়ানকে বলে, আপনি আমাকে এত বেশি কেন ভালোবাসেন? মিস্টার ফোয়ান বলে, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। তিনি বিবিকে সেই দিনের কথা মনে করিয়ে দেন। বিবি মনে পড়ে, ঠিক এই কারণে মিস্টার ফোয়ান সবসময় তাকে রক্ষা করতেন। এরপর বিবি মিস্টার ফোয়ানের পাশে দাঁড়ায়। পরবর্তী সকালের দৃশ্য দেখানো হয়। বিবি ঘুম থেকে উঠে, কিন্তু মিস্টার ফোন বেডরুমে নেই। বিবি নিচে নামে এবং মেয়েটকে জিজ্ঞেস করে। মেয়েট তখন জানায় মিস্টার ফোন আগে অফিস চলে গেছে এবং তার জন্য একটি ফাইল রেখে গেছে। বিবি ফাইলটি খুলে, ফাইলটি মিস্টার ফোনে একটি নোট লিখে রেখেছিলেন, যেখানে জানানো হয় তিনি তার সব শেয়ার বিবির নামে ট্রান্সফার করেছেন। বিবি বলে, আমি এটি গ্রহণ করতে পারি না, আমি মিস্টার ফোনের সাথে কথা বলতে চাই। বিবি মিস্টার ফোনকে দেখার জন্য তার অফিসে যায়। ঠিক তখনই শ্যাংকে দেখানো হয়। সে বিবিকে দেখতে আসে, কিন্তু লোকজন তাকে ধরে রেখেছিল যাতে সে বিবির সাথে দেখা করতে না পারে। বিবি তখন শ্যাংকে ছাড়তে পড়ে। পরবর্তী দৃশ্যে দেখা যায় শ্যাং এবং বিবি একসাথে বসে আছে। শ্যাং বিবিকে বলে, দয়া করে আমাকে ক্ষমা কর, আমি জানি আমি তোমার সাথে অনেক ভুল করেছি, এটা করা আমার উচিত ছিল না, কিন্তু আমি তোমাকে সেই দিন থেকে ভালোবাসি যেদিন থেকে প্রথম দেখেছি। দেখলে তো বন্ধুরা, শ্যাং এখন কেমন নাটক করছে। বিবি তার সব কথা মনোযোগ দিয়ে শুন এবং শ্যাং তার জন্য আনা ড্রিঙ্কও পেয়েছিল। বিবি বলে, আমি তোমার সব কথা শুনেছি, কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারি না, কারণ আমি এখন মিস্টার ফোয়াংকে ভালোবাসি এবং সে আমার স্বপ্নের রাজকুমার। সে আমাকে সবকিছু থেকে প্রোটেক্ট করে, যা তুমি করতে পারোনি। তুমি সবসময় তোমার ফ্রেন্ডদের কাছে আমাকে বিলিয়ে দিয়েছিলে, কিন্তু মিস্টার ফোয়াং এত বড় ধনী মানুষও আমাকে ভালোবেসেছে। এই কথা বলে সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাথা ঘুরতে থাকে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। শ্যাং তখন বলে, এখন দেখো বিবি, আমি তোমার সাথে কি করি।
পরবর্তী এসে দেখা যায় বিবিকে। শ্যাং তাকে চেয়ারে বেঁধে বসিয়েছিল। বিবি বলে, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু শ্যাং বলে, এখন আর এখানে কেউ নেই আমার হাত থেকে তোমাকে রক্ষা করার। ঠিক তখন মিস্টার ফোয়ান এসে পৌঁছান। মিস্টার ফোয়ান বলে, আমি তোমাকে আগে বলেছি বিবি এবং আমার মাঝে তুমি কখনো ইন্টারফেয়ার করবে না। শ্যাং বলে, আঙ্কেল আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান, আমি বিবিকে জীবিত ছাড়বো না। এরপরে দেশে দেখা যায় মিস্টার ফোয়ানের সামনে সেই ব্যক্তি আসে যিনি মিস্টার ফোয়ানের আঙ্কেল এবং শ্যাংয়ের বাবা ছিলেন। ফোয়ানের আঙ্কেল তাকে বলে, আমি জানি আমি তোমার সাথে অনেক ভুল করেছি, কিন্তু সবশেষে আমরা তো এক পরিবার, আমাকে ছেড়ে দাও। আর ওই মেয়েটি খুবই চালাক, সে তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং সে তার মায়ের চিকিৎসার জন্য তোমাকে ব্যবহার করছে। মিস্টার ফোয়াং তার আঙ্কেলের কাছে যান এবং বলে, আমি এই সমস্ত ব্যাপার আগেই জানতাম। তারপর মিস্টার ফোয়ান তার আঙ্কেলকে খুন করে দেন এবং এরপর মিস্টার ফোয়ান বিবির কাছে এগিয়েছিলেন এবং শ্যাংকে বলে, আমি বিবির সব আসল কথা আগে থেকে জানতাম। বিবি সাহায্যের জন্য এসেছিল, কিন্তু তার মায়ের চিকিৎসার জন্য। তার মধ্যে কোনো লোভ ছিল না এবং সে যে খারাপ কাজগুলো করতো সেটা শুধু তার মাকে বাঁচানোর জন্য। সে খুবই ভালো মানুষ। তুমি তার ফিয়েন্সি হওয়ার পরও তুমি তাকে একটু সাহায্য করলে না, তুমি তাকে সবসময় অন্য ছেলেদের সাথে বিলিয়ে দিতে। শ্যাং তখন বলে, এখন তো আপনার জানা হয়ে গেছে সে শুধু টাকার জন্য আপনার কাছে এসেছে। মিস্টার ফোয়ান বলে, না, আমি যত বেশি বিবির কাছে আসতে থাকলাম আমি জানতে পারলাম তার সাথে যা হয়েছে সবকিছু অন্যায়। তার বাবা তার সাথে অন্যায় করেছে, এমনকি তুমি তার ফিয়েন্সি হয়ে তুমি তার সাথে অন্যায় করেছো। ঠিক তখন মিস্টার ফোয়ানের লোকেরা এসে পৌঁছে এবং শ্যাংকে ধরে ফেলে। শ্যাং বলে, আপনি পরে খুবই পস্তাবেন এবং আমি আপনাকে একদমই ছাড়বো না। মিস্টার ফোয়ান বিবির সামনে এসে নীলদান হয়ে বিবিকে বলে, আমি সবকিছু জানি, তুমি কি সত্যিকারের ভালোবাসা হয়ে আমার সাথে থাকবে? বিবি বলে, হ্যাঁ, আমি আপনাকে খুব ভালোবাসি। এরপর তারা দুজন কিস করতে শুরু করে। পরবর্তী দৃশ্যে কিছুক্ষণ পরে দেখা যায় বিবি এবং মিস্টার ফোন একসাথে বসে আছে। মিস্টার ফোন বিবিকে বলে, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কারণ সেই দিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। বিবি তার হাতে সবুজ টাকা ব্র্যান্ড ধরে রেখেছে। বিবি বলে, আমি বুঝতে পারছি না সেই দিনের ব্র্যান্ডটি আপনি কিভাবে নিয়েছিলেন। মিস্টার ফোন বলে, এই ব্র্যান্ড তোমার চুল থেকে পড়েছিল, এটা আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম। বিবি মিস্টার ফোনকে বলে, আপনি আমাকে এত বছর ধরে ভালোবাসছিলেন, আমার তো এটা আগে জানাই ছিল না। মিস্টার ফোন বলে, আমি ভেবেছিলাম যদি আমি সরাসরি বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, এই জন্য আমি তোমাকে বলিনি। বিবি বলে, যদি আপনি আমাকে না বলতেন তাহলে কি হতো শুনি। মিস্টার ফোয়ান নীরব হয়ে যান। বিবি তার কান ধরে এবং বলে, আপনার কান খুব লাল হয়ে যাচ্ছে এবং শুনেন, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না। মিস্টার ফোয়ান বলে, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। এরপর মিস্টার ফোয়ান নীলদান হয়ে রিং বের করে এবং বিবিকে প্রস্তাব করে। বিবি তখন হ্যাঁ বলে দেয় এবং মিস্টার ফোয়ান তার হাতে রিং পরান এবং তাকে জোরে হাক করে। মিস্টার ফোয়ান তখন বলে, আমাকে তুমি কখনো ছেড়ে যেও না। তারা দুজনে একসাথে খুবই খুশি মনে হচ্ছিল এবং এই দৃশ্যের মধ্যে দিয়ে আজকের এই ড্রামাটি হ্যাপি এন্ডিং ঘটে। তো বন্ধুরা, কার কার সিও ভিলেন ভাল লাগে কমেন্টে অবশ্যই জানাও। তো বন্ধুরা, আমার কিন্তু সিও কে অনেক বেশি ভাল লাগে। তো আজকের এই ড্রামাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা আমার চ্যানেল নতুন আছো তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমরা কিন্তু ডেইলি ভিডিও আপলোড করি, তাই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।